বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর গল্প, পুঁই মাচা। তোমাদের 11 ক্লাসের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারের প্রথম গল্পটি রয়েছে, সেই গল্পটির নাম পুঁই মাচা। সেই পুঁই মাচা গল্পটি আজ আমি তোমাদেরকে সুন্দরভাবে সহজ সরল ভাষায় একদম বিস্তারিতভাবে এই গল্পটি একদম জলের মতো করে বুঝিয়ে দেব। তাই বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এই যে গল্পটি পুঁই মাচা, এই গল্পের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি এমনই একজন লেখক যার লেখার যে এত দক্ষতা, এত তিনি লেখায় পটু, যে একটা সাধারণ গ্রামের ক্ষুদ্র বিষয়টাকে কিভাবে লেখার মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে না দেখলে হয়তো আমরা বুঝতাম না। তিনি গ্রামের বা পল্লী গ্রামের যে ছোট ছোট বিষয়গুলো, সেই ছোট ছোট বিষয়গুলোকে অসাধারণভাবে তার লেখার দক্ষতার মাধ্যমে যে কিভাবে ফুটিয়ে তোলেন, সেটা আমরা তার প্রমাণ অনেক পেয়েছি। যেরকম পথের পাঁচালী, চাঁদের পাহাড়, এই যে পথের পাঁচালী, যার জন্য সত্যজিৎ রায় এটা পরিচালনা করে কিন্তু অস্কার পুরস্কার পেয়েছেন। যাই হোক, এই সেই বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা দু চার কথা জেনে নেব। তারপরে আমরা আমাদের যে মূল গল্পে, সেই গল্পের বিষয়বস্তুতে চলে আসব। আমরা গল্পের লেখক সম্পর্কে আলোচনা এই কারণেই করব, কারণ হচ্ছে অনেক সময় প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু লেখক পরিচিতি থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে দেবে। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি যে লেখক পরিচিতি থেকেও কিন্তু তোমরা প্রশ্ন পাবে। তাই লেখক পরিচিতি এটাও কিন্তু তোমাদের জানা দরকার। আর তাছাড়া যে লেখকের গল্প বা কবিতা যাই হোক না কেন আমরা পড়ছি, সেটা সেই লেখক সম্পর্কে একটু জানা আমাদের সকলেরই কর্তব্য। তাহলে আমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হয় যে সেই লেখকটা কি প্রকৃতির লেখক, তার কোয়ালিফিকেশনটা কি, তার বাড়ি কোথায়, জন্ম কবে। তাহলে সেই সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়, লেখক সম্পর্কে একটা আইডিয়া হয়, এবং তার লেখার স্টাইল বা প্রকৃতি সম্পর্কে আমরা একটু আইডিয়া পেয়ে যাই। যাই হোক, এই বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর। তিনি তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। মামা বাড়িটা হচ্ছে কাঁচরাপাড়ার কাছে ঘোষপাড়ার মুরাতিপুর গ্রামে। মামার বাড়িতে এই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর। তার বাড়ি হচ্ছে বনগাঁর কাছে যে বারাকপুর, সেই বারাকপুর গ্রামে হচ্ছে তার বাসস্থান আর কি। সেখানে বড় হয়েছে, লেখাপড়া করেছে সেখানেই। পরবর্তীকালে আমরা দেখব যে তার পাশে হরিপদ ইনস্টিটিউশনে তিনি শিক্ষকতাও করেছেন। এই বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন সংস্কৃতে পণ্ডিত ব্যক্তি, এবং তার যে প্রপিতামহ অর্থাৎ ঠাকুরদাদা, তিনি ছিলেন বারাকপুরের বিখ্যাত কবিরাজ। তার মাতার নাম মৃণালিনী দেবী। 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন বড় ছেলে। আর এই বিখ্যাত লেখক সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি। তার বিখ্যাত বিখ্যাত যে লেখাগুলো, সেগুলো অলরেডি সিনেমায় আমরা সেগুলো দেখেছি। যেরকম পথের পাঁচালী বলো, চাঁদের পাহাড় বলো, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা, কিন্তু আমরা এগুলোকে বড় পর্দায় আমরা সিনেমা আকারে দেখছি। এবং তার এই লেখাকে কেন্দ্র করে সত্যজিৎ রায় যে সিনেমা পরিচালনা করেছিলেন পথের পাঁচালী, সেটা কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিল। যাই হোক, এই যে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন তার কর্মজীবনে, কিন্তু শেষ জীবন পর্যন্ত তিনি যেখানে শিক্ষকতা করেছেন সেটা হচ্ছে এই বনগাঁর নিকট গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে তিনি কিন্তু শিক্ষকতা করেছেন। এবং 1950 সালে, বর্তমানে যেটা ঝাড়খণ্ড, আগে ছিল সেটা বিহার, সেই বিহারের ঘাটশিলায়
1 নভেম্বর এই মহান লেখকের জীবনাবসান ঘটে। তাহলে এই যে বিখ্যাত লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এবার আমরা আমাদের যে আজকের আলোচ্য গল্প পুঁই মাচা, সেই পুঁই মাচা সম্পর্কে আমরা চলে আসব। এই যে পুঁই মাচা গল্পটি, এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে মূল গ্রন্থ মেঘ মল্লার গল্প গ্রন্থ থেকে কিন্তু এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে। এই মেঘমল্লার এই গল্প গ্রন্থ তার আগেও কিন্তু এটা একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু প্রশ্নে তোমাদের আসতে পারে। প্রবাসী পত্রিকায় এই গল্পটি 1331 বঙ্গাব্দের মাঘের যে সংখ্যায়, অর্থাৎ মাঘ মাসে যে পত্রিকাটা বের হতো, সেই মাঘের সংখ্যায় এটি প্রথম প্রকাশিত হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে এই পুঁই মাচা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? তাহলে উত্তর হয়ে যাবে প্রবাসী পত্রিকায় 1331 বঙ্গাব্দের মাঘের সংখ্যায়। আর তারপরে এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার যে গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থে স্থান পায়। তাহলে আমরা উৎসটা জেনে নিলাম। প্রশ্ন যদি আসে যে এই পুঁই মাচা গল্পটির উৎস লেখো বা উৎস কি, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে মেঘমল্লার গল্প গ্রন্থ। যাই হোক, এই উৎস আমরা জানলাম, কবি পরিচিতি জানলাম। এবার আমরা এই যে গল্পটা আমরা আজকে লাইন ধরে ধরে ব্যাখ্যাটা শুনবো, সেই গল্পের যে সারাংশ, সেই সারাংশটা আমি তোমাদের বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে তোমাদের গল্প যখন আমি পড়বো বা তোমরা যখন পড়বে তখন তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে এবং এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা বুঝতে পারবে। যাই হোক, এই যে গল্প, এই গল্পের আমরা দেখতে পাবো যে কতগুলো চরিত্র রয়েছে। সেই চরিত্র এক এক করে আমরা জেনে নেব। প্রথম চরিত্র হচ্ছে সহায় হরি চাটুর্যে। সহায় হরি চাটুর্যে একজন ব্রাহ্মণ এবং তার সহধর্মিণী বা স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা দেবী। এই সহায় হরি ও অন্নপূর্ণা দেবীর 3টি সন্তান, কন্যা সন্তান। সেই 3টি সন্তানের বড় সন্তানটি বা বড় মেয়েটির নাম হচ্ছে খেন্তি, যার বয়স হচ্ছে 14-15 বছর। আর মেজ মেয়েটির নাম হচ্ছে পুটি এবং ছোট মেয়েটির নাম হচ্ছে রাধি। তাহলে এই যে 5টি চরিত্র আমরা পেলাম, একটা হচ্ছে সহায় হরি, অন্নপূর্ণা দেবী এবং তাদের 3 কন্যা সন্তান। এই মূলত এই 5 জনকে নিয়েই এই গল্পটা। তাছাড়াও কিছু পার্শ্ব চরিত্র আমরা এখানে পাবো, সেগুলো গল্প যখন আমি পড়বো তখন তোমরা ঠিক জেনে যাবে। এই যে 5টা চরিত্র আমরা দেখলাম, তার মধ্যে প্রধান চরিত্রটা হচ্ছে খেন্তির। এই খেন্তিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই পুঁই মাচা গল্পটি আবর্তিত হয়েছে। এই খেন্তি হচ্ছে এই সহায় হরি ও অন্নপূর্ণা দেবীর বড় মেয়ে। সে কিন্তু পুঁই শাক খেতে খুব পছন্দ করে। পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাক দিয়ে সে তরকারি হোক যাই হোক, সে কিন্তু খেতে খুব পছন্দ করে এবং সে খুব ভোজন প্রিয় কন্যা এবং শান্তশিষ্ট একটা মেয়ে, যার বয়স 14-15 বছরেরও বেশি হয়ে গেছে। গরিব ব্রাহ্মণ কন্যা হওয়ার কারণে সহায় হরি সময় মতন মেয়ের বিয়ে দিতে পারেনি। আমরা সকলেই জানি যে আগেকার দিনে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে হতো, না হলে সমাজে কিন্তু নানান রকম কথা তার বাবা মাকে শুনতে হতো। তেমনি ভাবে এই গল্পে আমরা দেখতে পাবো যে সহায় হরি চাটুর্য তার মেয়েকে সময় মতন বিয়ে দিতে না পারার জন্য গ্রামে তাকে নিয়ে অনেক রকম কথা হয়, তাকে একঘরে করে দেওয়ার পরিকল্পনা করা হয়। তারপরে তার মেয়ের যদিও বা একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু একজন দায়িত্বশীল পিতা হওয়ার কারণে বা প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে তার সন্তান যেখানেই বিয়ে দিক না কেন সেখানে যেন সুখে থাকে এবং যার হাতে তুলে দেবে মেয়েকে সেই ছেলেটি যেন সৎ এবং চরিত্রবান হয়। কিন্তু এখানে দেখা যায় যে যার সঙ্গে বিয়েটা ঠিক হয়েছিল সেই শ্রীমন্ত মজুমদারের যে ছেলে, সহায় হরি জানতে পারে যে শ্রীমন্ত মজুমদারের ছেলে হচ্ছে একটি লম্পট ছেলে এবং তার চরিত্র ভালো নয়, তাই বিয়ে ভেঙে দেয়। আর এদিকে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এই বিয়েটা ভেঙে যাওয়ার জন্য গ্রামে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়, তাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয় এবং মেয়েকে নানান কটূক্তি করা হয়। যাই হোক,
তবুও কিন্তু, এবং এই বিয়েটা কিন্তু একেবারে বিনা খরচায় কিন্তু সহায়রি দিতে পারতো, কিন্তু তবুও তার মেয়েকে একটা অসৎ ছেলের হাতে বা লম্পট ছেলের হাতে তুলে দেবে না বলেই কিন্তু সে বিয়েটা দেয়নি, গরিব হওয়া সত্ত্বেও। তার আগে বলে রাখি, এই গল্পটা একটা আহ, সাধারণ গ্রামের যে বিষয়, সেই বিষয়টা কিন্তু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এবং এই গল্পের মধ্যে আমরা আমাদের যে ছোটবেলাকার যে স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আমরা যদি এগুলোকে কল্পনা করি একটু, তাহলে আমরা দেখবো আমাদের যে ফ্ল্যাশব্যাকে কিন্তু আমরা চলে যাব। আমাদের সেই ছোটবেলায় মা পিঠে বানাতো, সেই পিঠে খাওয়ার যে গ্রামের যে উৎসবের আমেজ, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়া এই গল্পে কিন্তু একটা ট্র্যাজেডিও কিন্তু আমরা লক্ষ্য করব, একটা করুণ যে মেয়ের যন্ত্রণা, বা মেয়েদের যে বিয়ের পরে কিভাবে তাদেরকে আগেকার দিনে কষ্ট দেওয়া হতো, বা পণ প্রথাটাও আমরা দেখতে পাবো, সমাজে যে কুপ্রথাগুলো, এবং একটা সাধারণ নিষ্পাপ মেয়ের কিভাবে করুণ পরিণতি হলো, এই গল্পে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। ধারে প্রবেশ করার পর অবহেলার কারণে, অযত্নের কারণে তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। এবং তার যে তৈরি করা পুঁই শাক, সেই পুঁই শাকের মাচার মধ্যে দিয়ে কিন্তু সে পরবর্তীকালে তার স্মৃতিটাকে ধরে রাখলো। এই লেখক কিন্তু তার লেখার মাধ্যমে আমাদেরকে সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যে এইখান থেকেই আমাদের গল্পের নামকরণটা, এই পুঁই শাক, যেহেতু মেয়েটা বা খেন্তি পুঁই শাকটা খেতে খুব ভালোবাসতো, এবং সে নিজের হাতে একটা পুঁই শাক রোপণ করেছিল তার পৈতৃক ভিটেতে, এবং সেখানে সেই পুঁই শাকটা একটা বিশাল মাচার আকার ধারণ করে। এবং তার মৃত্যুর পরে তখন তার মা এবং তার বোনেরা ওইটা লক্ষ্য করে, এবং খেন্তির কথা মনে পড়ে। এইভাবে আমাদের গল্পটা শেষ হয়। এবার আমরা একটু গল্পর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি হয়েছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই গল্পে আমরা প্রথমেই দেখতে পাবো যে সহায়রী চাটুর্যে বাড়িতে কোনো একটা জায়গা থেকে বাড়িতে প্রবেশ করে, এবং তার স্ত্রীর উদ্দেশ্যে বলে যে একটা বাটি ঘটি বড় দেখে কিছু একটা দাও, এই তারক খুঁড়ো রস কেটেছে, সে রস দেবে, তাই রস আনতে যেতে হবে। কিন্তু তার স্ত্রী তখন কি করছিল না, নারকেল তেল যখন শীতকালে জমে যায়, সেই জমা তেলটা যখন আমরা নারকেলের যে শলা কাঠি, সেই কাঠি দিয়ে যখন সেই জমে যাওয়া তেলটাকে বের করতে হয়, সেরকম ভাবে তার স্ত্রী কিন্তু এটা বের করছিল। সে তার স্বামীর কথায় কোনো কান দিল না, সে কিছুই বলল না। তখন তার স্বামী এসে, অর্থাৎ সহায়রী চাটুর্য এসে বলছে, কেন, কি ব্যাপার, তুমি তেলে হাত দিয়েছো বলে কি দেবে না, কোনো কথায় কান দিচ্ছ না। তখন শান্তভাবে সে জবাব দেয়, তোমার কি কোনো দিকে খেয়াল থাকে না নাকি? গ্রামের লোক কটু কথা বলছে, বলা বলি করছে যে তোমাকে একঘরে করে দেবে, এরকম ভাবে নানা রকম কথা বলে। তখন সেই কথায় কিন্তু সহায়রী চাটুর্য কোনো গুরুত্ব দেয় না। তারপরে আমরা আরো একটা ঘটনা দেখতে পাবো, যে এখানে তার যে বড় মেয়ে খেন্তি, সে কোনো একটা জায়গা থেকে কিছু পুঁই শাক নিয়ে আসে, এবং কোনো এক ব্যক্তি ফেলে দেওয়া যে পুঁই শাক তাকে নিয়ে যেতে বলে, এবং সে সেই পুঁই শাকগুলো, অর্থাৎ ফেলে দেওয়া পুঁই শাকের মতন সেই যে নুয়ে পড়া পুঁই শাকগুলো, সে অর্থাৎ পাকা হয়ে গেছে যে পুঁই শাকগুলো, যেগুলো খাওয়ার যোগ্য নয়, সেরকম কিছু পুঁই শাক সে নিয়ে আসে, এবং সঙ্গে কিছু চিংড়ি মাছ নিয়ে আসে। সেই চিংড়ি মাছটা অবশ্য সে ধার করে কিনে নিয়ে আসে গয়া বুড়ির কাছ থেকে। যাই হোক, এই যে যখন বড় মেয়ে এটা নিয়ে আসলো, কারণ সেই বড় মেয়ে কিন্তু খুব ভালোবাসতো এই পুঁই শাক খেতে, তারপরে যেহেতু লোকের কাছ থেকে সে নিয়ে এসছে এটা, এবং ফেলে দেওয়া জিনিস, তার জন্য তার মেয়েকে খুব বকাবকি করে, এবং তার মেজো মেয়ে রাধিকাকে, মেজো মেয়ে পুটিকে সেটা ফেলে দিয়ে আসতে বলে, এবং সেটা তার অন্য মেয়েকে ফেলে দিয়ে আসতে বলে। এবং তখন দেখে যে খেন্তির মুখে খুব একটা দুঃখের ছায়া তিনি লক্ষ্য করতে পারেন। তারপরে যখন খেন্তি আড়াল হয়ে যায়, তখন তার মা, যেহেতু যতই সে করা হোক, শাসন করুক না কেন, যে একটা কেন লোকের জিনিস নিয়ে আসবে, এই জন্য তাকে শাসন করেছিল, কিন্তু তবুও মা, তার হৃদয়টা কোমল সবসময়ই হয়, তাই তার সন্তান যেহেতু এই জিনিসটা পছন্দ করে খুব খেতে, তাই এই
অন্নপূর্ণা তখন কি করলো না, কিছু পুঁইশাক কুড়িয়ে নিয়ে আসলো, নিয়ে এসে গোপনে কিন্তু রান্না করে চচ্চড়ি করে সে তার বড় মেয়েকে খেতে দিল। এবং বড় মেয়ে খেন্তি সেটা দেখে খুব আনন্দ পেল এবং তৃপ্তি করে পুঁইশাক খেলো। এরকম ঘটনা আরো কিছু কিছু ছোট ঘটনা দেখতে পাবো, যে বাবার সঙ্গে সে মেটে আলু চুরি করতে যায়। এরকম ভাবে মেয়ে এবং যখন বাড়িতে পিঠের আয়োজন হয়, কোনো পৌষ পার্বণ উপলক্ষে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে, তখন আমরা দেখতে পাবো যে এই গল্পে কিন্তু এই খেন্তি কিন্তু পিঠেও খেতে খুব ভালোবাসে এবং অনেক পিঠে সে খেতে পারে। মা রান্না করে যখন দেয় সে খুব তৃপ্তি করে পিঠেগুলো খায়, আবার চেয়ে নেয় এবং মাও তৃপ্তি দেয় এবং খায়। এবার সেই মেয়ের যখন বিয়ে ঠিক হয় এক দ্বিজ বরের সঙ্গে, দ্বিজ বর বলতে যার আগে একবার বিয়ে ছিল সেরকম এক 40 বছরেরও বেশি বয়স্ক এক ছেলের সঙ্গে এই খেন্তির কিন্তু বিয়ে ঠিক হয়। এবং বিয়ের পর যখন সে খেন্তি চলে যায়, যাওয়ার পরে কিন্তু তার বাড়িতে আর একবারও তাকে আসতে দেওয়া হয়নি। এখানে কিন্তু একটা মানে গল্পের যে মোড়টা কিন্তু একদম পুরো পাল্টে যায়। এতক্ষণ ছিল একটা আলাদা গরিব মানুষ হলেও তারা কিন্তু সুখে দুঃখে মেয়েদের নিয়ে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তাদের মেয়েদের যে শখ আহ্লাদগুলো যতটাই তারা পারতো তার মধ্যে থেকেই কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা পূরণ করার চেষ্টা করতো। কিন্তু যখন দেখা গেল বিয়ে হয়ে গেল, একটা বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটি অবহেলায় অযত্নে বসন্ত রোগে আক্রান্ত হয় এবং তার বাবা এই সহায়রী চাটুর্য বিয়েতে যে পণ দেওয়ার কথা ছিল বা যৌতুক দেওয়ার কথা ছিল সেটা সময় মতন দিতে পারেনি বলে তাদের বাড়িতে বিয়ের 1 বছর হয়ে গেলেও কিন্তু বাপের বাড়িতে মেয়েকে আসতে দেয়নি। এবং একবার এই সহায়রী চাটুর্য তাকে শ্বশুর বাড়িতে দেখতে গেলেও কটু কথা শুনতে হয়, যে খালি হাতে চলে এসছে। তার শাশুড়ি কিন্তু এরকম কটু কথা তার বাবাকে শুনিয়ে দেয়, অর্থাৎ সহায়রী চাটুর্যকে শুনিয়ে দেয়। তারপরে দেখা যায় যে বসন্ত রোগে আক্রান্ত হয় সেই খেন্তি, কিন্তু তার বাড়িতে অর্থাৎ তার বাবা মাকে এই খবরটা পর্যন্ত দেয়া হয়নি। কোনো এক আত্মীয়ের বাড়িতে শহরে তাকে ফেলে রেখে আসে এবং সেখানে সেই মেয়েটির অর্থাৎ খেন্তির মৃত্যু হয়। এই যে একটা করুণ যে দৃশ্য কাহিনী, যে সমাজে যে কি কুপ্রথা অর্থাৎ ডাউরি প্রথা বলো বা পণ প্রথা বা যৌতুক প্রথা, তার যে নির্মম পরিণতি এই মেয়েটির মৃত্যুর মধ্যে দিয়ে হলো, সেটা কিন্তু লেখক সুন্দরভাবে এই গল্পে ফুটিয়ে তুলেছেন। এবং এই গল্প থেকে একটা সমাজেরও প্রতি তিনি বার্তা দিয়েছেন যে কেন এইভাবে একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হবে এই পণ প্রথার কারণে। এইভাবে যখন গল্পটা আমরা দেখতে পাই, এবার তারপরে যখন আবার এই পুজোর অনুষ্ঠান আসে এবং পিঠের বানানোর বাড়িতে যখন পিঠে হয়, এই অন্নপূর্ণা যখন তার 2 মেয়েকে খেতে দিয়েছে, সেই সময় তার এক মেয়ে বলে যে দিদি খুব ভালোবাসতো পিঠে। তখন তারা এই বাড়ির মাচার দিকে চেয়ে দেখে যে সেই খেন্তির লাগানো যে পুঁইশাক, সেটা কিন্তু একটা সময় তার মা বলেছিল যে এতে জল না দিলে বাঁচবে না। তখন খেন্তি বলেছিল যে আমি রোজ একে জল দেব। যাই হোক, সেই গাছটা কিন্তু এখন বড় হয়ে গেছে, একটা মাচার আকার ধারণ করেছে। সেই মাচাটা দেখে সকলেরই কিন্তু সেই খেন্তির কথা মনে পড়ল, অর্থাৎ তার যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো এই পুঁই মাচা দেখেই কিন্তু সকলের মনে জেগে উঠল। এইভাবে এই পুঁই মাচা গল্পের যে নামকরণ সেটা কিন্তু সার্থক হয়ে উঠেছে। তাহলে আমরা এই গল্পের যে ছোট ছোট বিষয়গুলো, যে গল্পটা, সেই গল্পের মূল ভাবটা এবং ছোট ছোট যে খণ্ড বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিলাম। এবার আমরা এই গল্পের বিষয়বস্তুটা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব এবং এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেগুলোও কিন্তু আমি তোমাদের গল্পের মাঝে মাঝে বলে দেব এবং শেষেও কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ আকারে এই গল্পের যে শর্ট কোশ্চেন সেগুলো দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, এবার আমি শুরু করব পুঁইমাচা গল্পটা। বিখ্যাত একটা গল্প, সেই পুঁইমাচা গল্পটি আমি এখন লাইন ধরে ধরে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্যাখ্যাও করে দিচ্ছি। তোমরা কিন্তু সেটা মন দিয়ে শোনো
বারবার করে এই গল্পটি শোনো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে যতভাবেই প্রশ্ন আসুক না কেন ঘুরিয়ে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি এটা 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কেন আমরা লাইন ধরে ধরে পড়বো এবং বিস্তারিত জানবো। কারণটা হচ্ছে আমরা সকলেই জানি যে এই পরীক্ষায় এমসিকিউ আসবে। তোমাদের ধারণা হতে পারে যে এমসিকিউ, তাহলে যত বেশি যে এমসিকিউ দেবে আমাদের সেখানেই যাওয়া উচিত, অর্থাৎ সেই ভিডিওগুলি দেখা উচিত। কিন্তু একটা বিষয় মনে রাখবে যে যদি কোনো গল্প হোক কবিতা হোক, সেই গল্প কবিতার মূল বিষয়টা যদি তোমরা ঠিকঠাক না জানতে পারো বা গল্পটা সুন্দর করে যদি বুঝে নিতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ওই গল্প থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ঠিকঠাক দিতে পারবে না। কারণটা হচ্ছে কত প্রশ্ন তুমি মনে রাখবে বলো? কত প্রশ্ন? একটা তো বিষয় নয় তোমাদের, এরকম 6টা বিষয় তোমাদের, 6টা বিষয়ের অনেকগুলো অধ্যায়, অনেকগুলো কবিতা, গল্প, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমাদের যেরকম মোবাইলে একটা নির্দিষ্ট লিমিট থাকে মেমোরির, ব্রেনেরও কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে। অর্থাৎ এত মুখস্থ করে কিন্তু রাখা যায় না। প্রত্যেকটা পিডিএফ বা শর্ট কোশ্চেন কত মনে রাখবে? অর্থাৎ গল্পটার মূল বিষয়টা না জেনে কত প্রশ্ন জানবে, সেই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় তখন তোমরা করতে পারবে না। কারণটা হচ্ছে তোমরা তো ওই গল্পের বিষয়টা জানো না, বিষয়টা ঠিকঠাক ভাবে পড়োনি, বোঝোনি। তার জন্য কিন্তু গল্প বা তোমরা যে প্রশ্নগুলো শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করে গেছো তার যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয় বা প্রশ্নে দেয়া হয় বা দিয়ে থাকে স্যারেরা, তাহলে কিন্তু তখন তোমরা সেই উত্তরগুলো দিতে পারবে না। তার জন্য বলছি, বারবার করে বলছি, গল্প খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং ঠিকঠাক ভাবে গল্পটাকে আত্মস্থ করে নাও। আত্মস্থ এবং মুখস্থ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই আমি বলছি আত্মস্থ যে করবে সে কিন্তু এই এরকম গল্প থেকে যতই প্রশ্ন আসুক না কেন, যতভাবেই ঘুরিয়ে দিক না কেন, ততভাবেই সে তার উত্তর যথার্থ এবং সঠিক দিতে পারবে। আর যে মুখস্থ করবে সে মুখস্থর মধ্যে যদি কমন চলে আসে তাহলেই পারবে, আর যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু সে পারবে না, যদি কিনা সে এই গল্পটা বিস্তারিতভাবে সুন্দরভাবে না বুঝে থাকে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি এখন তোমাদের এই গল্পটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। তার আগে বলে রাখি বন্ধুরা, এই পুঁইমাছা গল্প থেকে কিন্তু তোমাদের এবছর 11 ক্লাসে প্রথম সেমিস্টারে কিন্তু 8 নম্বর থাকবে, অর্থাৎ 8টি এমসিকিউ কিন্তু এই গল্প থেকে থাকবে। তাই খুবই গুরুত্বপূর্ণ, 40 নম্বরের যে পরীক্ষা তার মধ্যে থেকে 8 নাম্বারই কিন্তু তোমাদের এই পুঁইমাছা গল্প থেকেই থাকছে। তাই এই গল্পটির গুরুত্ব কিন্তু তোমাদের কাছে খুবই বেশি। তাই গল্পটি একটু মন দিয়ে তোমরা শোনো এবং কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাই তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো, তাহলে এই গল্প থেকে যে 8 নাম্বার থাকবে অবশ্যই সেই 8 নাম্বার পাবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তাহলে আমরা দেখতে পাবো যে সহায়হরি চাটুর্যে সে স্ত্রীকে বলছে একটা বড় বাটি বা ঘটি দাও, তারক্ষুরো গাছ কেটেছে অর্থাৎ খেজুর গাছ, সেই গাছের রস আনবে, তার জন্য বাটি চাইছে। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। অর্থাৎ শীতকালে যখন নারকেল তেল জমে যায় সেই জমানো তেলটা বের করার জন্য ঝাঁটার কাঠি ব্যবহার করা হয়। সেই ঝাঁটার কাঠিতে যখন এই বোতলের মধ্যে ঢুকিয়ে বের করা হয় তখন দেখা যায় যে ঝাঁটার কাঠির মধ্যে কিছুটা তেলের যে জমাটবদ্ধ তেল সেটা কিন্তু লেগে থাকে। সেই জমাটবদ্ধ তেলটা তখন কি করছে, এই অন্নপূর্ণা মাথায় নিচ্ছে। এইভাবে কিন্তু তেলটা যেহেতু বেরোচ্ছে না তার জন্য এইভাবে কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তেলটা বের করে মাথায় দিতে হচ্ছে। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, অর্থাৎ স্বামীকে দেখে শুধুমাত্র একটু কাপড়টা টেনে দিলেন গায়ে।
কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। অর্থাৎ বাটি ঘটি দিলেন না এবং স্বামীর সঙ্গে কথাও বললেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোবে না। সহায়রী যখন দেখছে যে বউ দিচ্ছে না, তখন একটু এগিয়ে এসে বলছে যে কি ব্যাপার, দিচ্ছ না যে, দাও। আর তারপরে বলছে খেন্তি ঠেন্তি। খেন্তি ঠেন্তি বলতে তার যে বড় মেয়ে, সেই বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি, এবং বাকি যে দুই মেয়ে পুটি ও রাধি, তাদের কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এরা এদেরও দেখতে পাচ্ছে না, তাই বললো আর কি। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। এবার অন্নপূর্ণা তেলের বোতলটা সরালো এবং স্বামীর দিকে চেয়ে থাকলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। মানে স্ত্রীকে আগে এইভাবে দেখে না তো, স্ত্রী হচ্ছে খুবই একটু রাগী, সে সহায়হরি জানে, কিন্তু এখন যেহেতু একটু শান্ত সুরে কথা বলছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তাই সহায়হরির একটু ভয় হচ্ছে মনে মনে। মানে বউকে ভয় ম্যাক্সিমাম পুরুষেরাই করে থাকে, সেখানে দেখা যাচ্ছে যে সহায়হরিও কিন্তু এই বউকে ভয় পাচ্ছে। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। অর্থাৎ এই যে শান্ত ভাব, অর্থাৎ ঝড় হতে গেলে তার আগে দেখবে একটা শান্ত ভাব বিরাজ করে আকাশে বা চারিদিকে। আর এখানেও যেহেতু স্ত্রী একটু শান্ত ভাব দেখাচ্ছে, তার মানে স্ত্রী একটু পরেই রেগে কিছু না কিছু একটা ঘটাবে, তাই সেই অপেক্ষায় রয়েছে হচ্ছে সহায়রী। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? অর্থাৎ অন্নপূর্ণা তার স্বামীকে প্রশ্ন করছে যে তুমি এখানে কিন্তু আর ন্যাকামি করো না, তুমি সবই জানো, তুমি খোঁজ রাখো না কেন? বড় যার মেয়ে রয়েছে সে কি করে রস খেয়ে এবং মাছ ধরে দিন কাটাতে পারে, এটা তুমি বলতে পারো? এরকম ভাবে কিন্তু তার স্বামীকে প্রশ্ন করছে। গায়ে কি গুজব রটেছে জানো? তখন অন্নপূর্ণা তার স্বামীকে বলছে, গায়ে অর্থাৎ গ্রামে কি গুজব রটেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তখন স্ত্রী বলছে যে যাও গিয়ে চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করো যে কি গুজব। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বলছে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। অর্থাৎ সমাজে চলতে গেলে সমাজের মতো করে চলতে হবে, তার বিপরীতে চললে সমাজ সেটা মেনে নেবে না, এরকম কথাই মানে বলতে চাইছে তার স্ত্রী। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। বলছে তোমাকে এক ঘরে করবে, অর্থাৎ কেউ এই সহায়রীর সঙ্গে কথা বলবে না, তাদের সঙ্গে মিশবে না, সমাজে তারা আলাদা থাকবে, এই যে তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকা হবে না, একেই বলা হচ্ছে এক ঘরে করে রাখা। এটা কিন্তু তার স্ত্রী শুনেছে এবং সেটা আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কালকে, সেই কথাই কিন্তু তার স্বামীকে জানাচ্ছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগণ্ড করা মেয়ে। বলছে আশীর্বাদ হয়ে গেছে অথচ বিয়ে হয়নি, এই জন্য সেই মেয়েটা হচ্ছে উচ্চগণ্ডা করা মেয়ে। অর্থাৎ যে মেয়ে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে ভেঙে যায়,
বা আশীর্বাদ হয়ে যাওয়ার পর বিয়ে হয় না, সেই মেয়েকে বলা হচ্ছে উচ্চকন্যা, যার জন্য তার বাড়ির লোকের কাছ থেকে কেউ আর জল খাবে না, তাকে একঘরে করে রাখবে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। বলছে তোমার ভালোই হয়েছে, কাজকর্ম করতে হবে না, বাগদি বাড়ি দুলে বাড়ি গিয়ে গিয়ে কাটাও, অর্থাৎ ঠেস মেরে বা একটু ব্যঙ্গ করে তার স্ত্রী এই সহায়রীকে এই কথাগুলো বলছে। সহায়রী তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। মানে সহায়রী এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিল না এবং বলল, এই এই আমি ভাবলাম কি না কি ব্যাপার, হয়তো কোনো ঝড় ঠড় আসবে, অর্থাৎ বা স্ত্রী হয়তো এমন এমন কিছু বলবে যে খুব ভয়ের ব্যাপার। যাই হোক, এই ব্যাপারটাকে সেরকম ভাবে সহায়রী গুরুত্ব দেয়নি। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও, বলছে সবাই তো এক ঘরে করে দিয়েছে, বাকি আছে শুধু কালীময় ঠাকুর, করে দিক, তাতে কি হবে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। এইবার কিন্তু ঝড় শুরু হয়েছে। এবার অন্নপূর্ণা একটু তেলে বেগুনে জ্বলিয়ে উঠে বলিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে আর এমন কঠিন কথা কি? বলছে চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে, তাতে সময়ের কোনো ব্যাপার না, অর্থাৎ যখন তখন তারা করতে পারে, কারণ তুমি তো আর মাতব্বর নও, না তুমি বড়লোক, না তোমার কোনো সমাজে সেরকম পরিচিতি আছে, যার জন্য যখন তখন চাইলে তারা তোমাকে কিন্তু এক ঘরে করে দিতে পারে। আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ সুর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই। মানে আর সত্যি বলছে যে ধাড়ি মেয়ে, অর্থাৎ বড় হয়ে গেছে, তার জন্য ধাড়ি মেয়ে বলা হচ্ছে, যে ধাড়ি মেয়ে হয়ে গেছে। একটু স্বর নামাইয়া, অর্থাৎ একটু মৃদু স্বরে আস্তে আস্তে বলল, কারণ কি পাড়ার লোক যদি শুনে ফেলে যে মেয়ের 15 বছরের বেশি বয়স হয়ে গেছে, তখন কিন্তু পাড়ায় আরো এটা রটে যাবে। তাই অন্নপূর্ণা কিন্তু একটু তার গলার আওয়াজটা কমিয়ে বলল যে হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, অর্থাৎ বাইরে তারা কিন্তু 15 বছরটা বলে না, মেয়ের এত বছর হয়ে গেছে, তারা 12-13 এরকম বলে বেড়ায়। পুনরায় গলা উঠাইয়া বলিনি, এবার আবার গলার যে স্বর সেটা বাড়িয়ে দিল, লাউড স্পিকার এবার দিয়ে বলছে, না বিয়ে দেবার গা, না কিছু, আমি কি যাব পাথর ঠিক করতে? অর্থাৎ না বিয়ে দেবার গা না কিছু, বলছেন না বিয়ে দিচ্ছে না কিছু, আমি কি পাত্র, অর্থাৎ পাত্র ঠিক করতে যাব নাকি? তখন বলছে আমি মেয়ে মানুষ হয়ে কি আমি পাত্র ঠিক করতে যাব? তুমি এখনো, মেয়ের এত বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে দিচ্ছ না। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। মানে দেখছে যে এখানে যতক্ষণ আমি থাকবো, ততক্ষণ কিন্তু স্ত্রীর যে গলার আওয়াজ সেটা কিন্তু কমবে না। মানে একবার যখন মহিলারা শুরু করে তখন কিন্তু আর থামতে চায় না, এটার থেকে বোঝা যাচ্ছে। আর তার জন্য বুদ্ধি করে সহায়রী কি করলো না, একটা বাড়ির থেকে নিজে নিজেই কাঁসার বাটি বের করলো, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে, মানে তার যে বড় মেয়ে খেন্তি, সে কিছু জিনিস তার সঙ্গে করে নিয়ে এসছে, তাই আহ সহায়রী জিজ্ঞেস করছে এগুলো কি, কোথা থেকে আনলি? 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা, তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। অর্থাৎ 14-15 বছরের যে মেয়েটি, যার নাম হচ্ছে খেন্তি, এবং তার ছোট দুই বোন পুটি ও রাধি, তারা বাড়িতে ঢুকলো এবং তাদের সঙ্গে, অর্থাৎ বড় মেয়েটি খেন্তির একটি হাতে বোঝা, সেটা হচ্ছে পুঁইশাকের বোঝা, ডাঁটাগুলি সেটা মোটা এবং হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঞ্জাল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। অর্থাৎ কেউ হয়তো বাড়ির উঠানের এই
পাকা যে হলদে পুঁই শাক জঞ্জাল বলে ফেলে দিচ্ছিল, সেটা এই খেন্তি তুলে নিয়ে এসছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অর্থাৎ ছোট মেয়ে দুটোর মধ্যে একটার হাত খালি আর একটা হাতে কিছু একটা জড়ানো রয়েছে পুঁই শাক পাতা দিয়ে। অর্থাৎ এই যে 2 পাতা জড়ানো কোনো দ্রব্য, সেটা হচ্ছে চিংড়ি মাছ। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। অর্থাৎ বড় মেয়ে, যার নাম খেন্তি, সে হচ্ছে খুব লম্বা, গোলগাল চেহারা যুক্ত এবং মাথার চুলগুলো হচ্ছে কৃষ্ণ বর্ণের, মানে কালো বর্ণের, আর চুলগুলো হচ্ছে বাতাসে উড়ছে, এর জন্য অগোছালো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বড় মেয়েটির চুল কেমন, তার চেহারা কেমন, মাথার চুলগুলো কি বর্ণের, সেখানে অপশান দিয়ে দিতে পারে কৃষ্ণ বর্ণের, লাল বর্ণের, হলুদ বর্ণের, ধূসর বর্ণের, সাদা বর্ণের ইত্যাদি। অথবা চেহারা তার কেমন দিতে পারে, তার উচ্চতা কেমন, লম্বা, পেটো, মাঝারি, নাকি খুব লম্বা, এরকম ভাবে কিন্তু অনেক অপশান দিতে পারে। যাই হোক, মুখনা খুব বড়, অর্থাৎ মুখটা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্তা সরু সরু, কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। অর্থাৎ সে যে হাতে চুড়ি পরেছে সেটা পুরনো একটা সেফটি পিন দিয়ে একসঙ্গে করা রয়েছে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি। এখানে এই যে পিনটি দিয়ে চুড়িগুলো একসঙ্গে আটকানো রয়েছে সেফটি পিন, সেই সেফটি পিনের বয়স বোঝাতে গিয়ে লেখক এখানে প্রাগৈতিহাসিক কথাটি ব্যবহার করেছে। অর্থাৎ সেফটি পিনটি এতটাই পুরনো যে প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ অতীত ইতিহাসে আমাদের চলে যেতে হবে। অর্থাৎ খুবই এই শব্দটির মধ্য দিয়ে অনেক পুরনো সেফটি পিন, এই কথাটি বোঝাতে চেয়েছেন লেখক। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। অর্থাৎ বাবা জিজ্ঞেস করেছিল, তাই বাবাকে দেখাচ্ছে যে এটা চিংড়ি মাছ। গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অর্থাৎ এই যে ও পুঁইশাক এনেছে এবং চিংড়ি মাছ এনেছে, কিভাবে, কোথা থেকে, কার কাছ থেকে এনেছে সেটা কিন্তু আমরা এখানে জানতে পারবো। এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসবে যে এই চিংড়ি মাছটা সে কার কাছ থেকে নিয়ে এসছে। চিংড়ি মাছটা নিয়ে এসছে গয়া পিসির কাছ থেকে, এবং তার বাবা কত টাকা বাকি রেখেছে সেই গয়া পিসির কাছে, না 2 পয়সা, এবং পুঁইশাকটা তাকে কে দিয়েছে, না রায় কাকা দিয়েছে। এরকম ভাবে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের আসবে। অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। মানে একটু ব্যঙ্গ করে বলছে, কি না কি সুন্দর জিনিসই তোমাকে দিয়েছে, নিয়ে যা, তুমি নিয়ে চলে আসলে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। বলছে 2 দিন পরে তারা ফেলে দিত সেই আগাছা, ওরা বলল, আর তুমি নিয়ে চলে আসলে। একটু মেয়েকে তিরস্কার করার স্বরেই কিন্তু এই কথাগুলো অন্নপূর্ণা বলল। ভালোই হয়েছে তাদের, আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। বলছে, একটু রাগ করেই বলছে যে সব আমার কাছে এসে মরতে আসে সব বোকাগুলো। তারপরে বলছে যে তোমাকে বলেছি না বাড়ির বাইরে না যেতে, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, অর্থাৎ যদি তোমার সময় মতন বিয়ে হতো তাহলে তুমি এতদিনে 4 ছেলের মা হয়ে যেতে। অর্থাৎ তার বয়স বোঝানোর জন্যই, যে এখনো তার সেই বুদ্ধি আসেনি, এটা বোঝানোর জন্যই কিন্তু এই কথাটা অন্নপূর্ণা ব্যবহার করেছে।
এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বিয়ে হয়ে গেলে তার কয়টি ছেলের মা হতো সে? উত্তর হয়ে যাবে 4 ছেলের মা। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস। ফেল বলছি ওসব ফেলা। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। অর্থাৎ ভয় পেল এবং অনিচ্ছা সত্ত্বেও কিন্তু হাতের যে বাঁধনটা, অর্থাৎ যেটা পুঁইশাক ধরে রেখেছিল সেটা আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, বকে মানে বকবক করে যাচ্ছে। ও বলছে, জাত রাধি, অর্থাৎ রাধি হচ্ছে তার ছোট মেয়ে, তাকে বলছে, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। অর্থাৎ সহায় হরির যে 3 মেয়ে তারা কিন্তু তার মাকে অর্থাৎ অন্নপূর্ণাকে কিন্তু খুবই ভয় করত। সহায় হরিও কিন্তু ভয় করত, মানে ভয় পেত আর কি বউকে। এখানে মেয়েরাও কিন্তু খুব ভয় পেত, অর্থাৎ যেটা আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই ঘটনা এখন দেখা যায়। সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং, মানে একটু বলতে যাচ্ছিল যে মেয়েরা কষ্ট করে এনেছে খাবে বলে, তুমি আবার সেটাকে ফেলে দিতে বললে কেন? এই কথা বলতে যাবে কিন্তু বলেনি, ভয় পেয়ে, বউয়ের ভয়ে বলতে পারেনি। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অর্থাৎ ফিরে আবার মার দিকে চাইলো যে যদি কিনা মা বারণ করে যে না ফেলতে হবে না। কিন্তু অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, অর্থাৎ মেয়ে মানুষের অত লোভ কিসের, এগুলো ফেলে দেয়। এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। অর্থাৎ তুই এগুলোকে ফেলে দিয়ে আয়, বনে ফেলে দিয়ে আয়। এক পাড়া থেকে আর এক পাড়ায় ভিক্ষা করে কিসের জন্য আনতে যাবে? এটা তো আমি শিক্ষাইনি এদের, এইগুলো কেন করবে? এই জন্য সে রেগে যায়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। অর্থাৎ এই দুপুরবেলা বউকে রাগাবে না বলে সে কিন্তু মেয়ের পক্ষ নিয়ে বলল না। অর্থাৎ পুঁইশাকটা রেখে দাও, ও যখন নিয়ে এসছে ওকে রান্না করে দিও, এই কথাটা বলার সাহস কিন্তু সহায় হরি দেখাতে পারলো না, কারণ বউকে এতটাই সে ভয় পায়। তাই সে নিঃশব্দে কি করলো, এসব দেখা সত্ত্বেও খিড়কি দিয়ে বের হয়ে গেল। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। অর্থাৎ গত বছরে যখন অরন্ধন দিবস, আমরা ইতিহাসে কিন্তু এই অরন্ধন দিবস সম্পর্কে পড়েছি বা জেনেছি যে অরন্ধন দিবসটা তোমরা 10 ক্লাসেই এটা কিন্তু পড়েছো। অরন্ধন দিবস রাখিবন্ধন উৎসব যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চালু হয়, সেই অরন্ধন দিবসের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ অরন্ধন দিবস যেদিন, তার আগের দিন কি হয়েছিল না, সহায় হরিদের বাড়িতে পুঁইশাক রান্না হয়েছিল। সেই পুঁইশাক রান্নার সময় তখন তার বড় মেয়ে খেন্তি কিন্তু বলেছিল যে অর্ধেক পুঁইশাক সে একা খাবে এবং বাকি অর্ধেক তোমরা সকলে খাবে। অর্থাৎ পুঁইশাকটা সে এতটা ভালোবাসে, এটা কিন্তু অন্নপূর্ণার মনে পড়ল। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। অর্থাৎ যতটা পারলো সে কুড়িয়ে নিয়ে আসলো, বাকিটা পারলো না কারণ ছাই গাদায় ফেলে দিয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে
বাকিগুলো কোরানো যায় না কেন? কারণ হচ্ছে সেগুলো ছাই কাদায় ফেলে দিয়েছে। এবং সেই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে অরন্ধন দিবসের পূর্বদিনের কথা তার মা অর্থাৎ অন্নপূর্ণা কি করলো, সে নিজে উঠানের কাছে গিয়ে খিড়কি ধরে আশেপাশে যে ডাঁটাগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলো। কুচো চিংড়ি দিয়ে এইরূপে চুপি চুপিই পুঁইশাকের তরকারি রাঁধিলেন। অর্থাৎ হাজার হোক, যতই কড়া শাসন করুক না কেন, মায়ের মন কিন্তু সর্বদাই নরম হয়, এটা আমরা সর্বদাই জানি। তাই এখানে মেয়ে এত সুন্দর খেতে ভালোবাসে এই পুঁইশাক, তাই তখন তার মনে পড়লো এবং সে নিজে গিয়ে চুপি চুপি সেই পুঁইশাকগুলো কুড়িয়ে নিয়ে আসলো। কুড়িয়ে নিয়ে এবং কুচি যে চিংড়ি সেটা দিয়ে কিন্তু রান্না করলো। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। অর্থাৎ যখন দুপুরবেলা খেতে গেল খেন্তি, তখন দেখলো যে পুঁইশাকের চচ্চড়ি, সে অবাক হয়ে যায় যে কি ব্যাপার, ফেলে দিল মা, তারপরে আবার পুঁইশাকের চচ্চড়ি কোথা থেকে আসলো। সে এবং আনন্দ পেল এবং বড় বড় চোখ করে তাকালো, আবার মার দিকে তাকিয়ে আবার ভয়ও পেল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই, মানে এক টুকরো তার পাতে আর নেই। মানে এত ভালোবাসে যে এদিক ওদিক একটু তাকানোর সঙ্গে সঙ্গেই সে সবটা খেয়ে নিয়েছে। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তার খেন্তিকে আবার জিজ্ঞেস করছে যে আরেকটু চচ্চড়ি দেবে কিনা। তখন তৎক্ষণাৎ খেন্তি এত ভালোবাসে যে তখন সঙ্গে সঙ্গেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দাও। এইটা দেখেই কিন্তু অন্নপূর্ণার চোখে জল চলে আসে। অর্থাৎ মেয়ের যে এত ভালোবাসে এবং সেটা সে তাকে এত কষ্ট দিয়েছে, এই জন্য সে একটু কান্না চলে আসে, তার চোখে জল আসে। সেটাকে লুকানোর জন্য সে বাহানা করে যে সে শুকনো লঙ্কা পাড়ছে, তাই শুকনো লঙ্কার ঝাঁজে তার চোখে জল এসছে। অর্থাৎ এইভাবে সে তার চোখের জলটাকে লুকাতে চায়। বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। বাকি অংশ আমি পরের দিন তোমাদের এখান থেকেই আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এবং এখানে আমি কিছু যতদূর তোমাদের পড়িয়েছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি শেষে তোমাদের স্ক্রিনে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নিও। এবং পিডিএফ আকারে আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সেও তোমাদের কিছু শর্ট কোশ্চেনের বা এমসিকিউ আমি দেব, সেগুলো তোমরা দেখতে লাগো। আগামী দিন আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই আবার তোমাদের আলোচনা শুরু করব। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আলোচনা আগামীতে আরও পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরের ভিডিও বা পরের অংশ দেখার জন্য আগাম আমন্ত্রণ রইল সকলকে।